নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ ঠিক সন্ধে 6টায় দেখছেন ভারতের গণমাধ্যমে বাংলাদেশের কোটা আন্দোলন বিষয়ক একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে ভারতের গণমাধ্যমে বাংলাদেশের কোটা আন্দোলন। চলুন সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। শিক্ষার্থীদের মিছিল বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে এলে তিনি ছিলেন সবার আগে। গত 16ই জুলাই মঙ্গলবার এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ছুঁড়তে শুরু করলেও আবু সাইদ দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকেন। এই ছবিটা ভারতের গণমাধ্যমেও ভাইরাল হয়েছে। ভারতীয় পত্রপত্রিকা এবং গণমাধ্যমে শেষ কবে বাংলাদেশ এইভাবে জায়গা দখল করেছিল জানা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই বা কবে এইভাবে সরগরম হয়েছিল সেটাও গবেষণার বিষয়। শরণাতীতকালের মধ্যে সম্ভবত এই প্রথম সর্বভারতীয় প্রচার মাধ্যমে টানা 10 দিন ধরে বাংলাদেশের কোটা আন্দোলনের খবর জলজল করছে। এইভাবে খবরে থাকা যদিও বাংলাদেশের রাজনীতি, সমাজ এবং অর্থনীতির পক্ষে মঙ্গলজনক নয়। অনাবশ্যক ধ্বংস, আত্মঘাতী সংঘর্ষ, পারস্পরিক সন্দেহ এবং বিশ্বাসহীনতা নিয়ে খবর হওয়া কোনো দেশের কাম্য হতে পারে না, কাম্য নয় ভারতের কাছেও। তবু বাংলাদেশের ঘটনাবলী এবং সম্পর্কের স্পর্শকাতরতার বিচারে দীর্ঘতম সীমান্ত থাকা পরম বন্ধু এবং প্রতিবেশী এই দেশের সাম্প্রতিকতম চ্যালেঞ্জের বিষয়ে ভারত অতি সতর্ক। তাই বাংলাদেশে যা ঘটে চলেছে তা সে দেশের আভ্যন্তরীণ বিষয় বলা ছাড়া ভারতের দিক থেকে অন্য মন্তব্য করা হয়নি। বাড়তি বক্তব্য বলতে ভারতের আশা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে, ব্যাস এইটুকুই। ভৌগোলিক নৈকট্যের কারণে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় বা ত্রিপুরার গণমাধ্যমে বাংলাদেশের খবর যতটুকু দেখা যায় তার ছিটে ফোঁটা গুরুত্বও পায় না সর্বভারতীয় গণমাধ্যমে। চীন এবং পাকিস্তান নিয়ে সর্বভারতীয় গণমাধ্যমের আগ্রহ তো চিরকালীন। এই দুই দেশকে যতটা গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশ নিয়ে কিন্তু তার কিঞ্চিত দেখা যায় না। যদিও এবার দেখা গেল হিংসার ভয়াবহতা, ধ্বংসের ব্যাপ্তি এবং মৃত্যুর বহরের দরুন সর্বভারতীয় গণমাধ্যম থেকে এখনও সেই রেশ মুছে যায়নি। ভারতের পূর্বাঞ্চলীয় গণমাধ্যম বাদ দিলে কোটা আন্দোলন নিয়ে সর্বভারতীয় গণমাধ্যম 16ই জুলাই পর্যন্ত একেবারে নীরব ছিল বলা যায়। ততদিন পর্যন্ত বাংলাদেশ নিয়ে যতটুকু আগ্রহ ছিল তা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে কেন্দ্র করেই। এর নেপথ্যে ছিল শেখ হাসিনার ভারত সফর এবং তিস্তা নিয়ে দুই দেশের মধ্যে নতুন বোঝাপড়া, যেদিকে চীনও নজর রেখেছিল। চীন সফর নিয়ে 14ই জুলাই শেখ হাসিনার সংবাদ সম্মেলনের দিকে ভারতের নজর বেশি নিবদ্ধ ছিল। সেখানেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা মন্তব্য ঘিরে বাংলাদেশের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠবে তা একেবারে কল্পনার অতীত ছিল। তারপর 17ই জুলাই সব প্রভাতী সংবাদপত্রে সেটাই হলো খবর। বাংলা তো বটেই, সর্বভারতীয় ইংরাজি এবং সর্বভারতীয় হিন্দি গণমাধ্যমেও ছাপা হলো 6 জনের মৃত্যুর কথা, শান্তিপূর্ণ আন্দোলনের সহিংস হয়ে ওঠার খবর। আনন্দবাজারের শিরোনাম হলো আটক মৈত্রী এক্সপ্রেস, ছাত্র সংঘর্ষে বাংলাদেশ জুড়ে নিহত 6। সঙ্গে রয়টার্সের পাঠানো ঢাকার রাস্তায় দুপক্ষের সংঘর্ষের ছবি। একই খবর ছাপা হলো ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া সহ অন্যান্য গণমাধ্যমেও। পরের দিন পুলিশের গুলির সামনে আবু সাইদের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার ছবি ভারতীয় গণমাধ্যমেও ভাইরাল হয়ে যায়। বার্তা সংস্থা এপি, রয়টার্সের পাঠানো ছবি, তাদের এবং পত্রিকার নিজস্ব সংবাদদাতাদের প্রতিবেদনের সঙ্গে কোটা আন্দোলন নিয়ে বিভিন্ন মানুষ এবং বিভিন্ন বিশ্লেষকের মতামত ছাপা হতে থাকে ভারতীয় মেইনস্ট্রিম মিডিয়াতে। 17ই জুলাই সব প্রভাতী সংবাদপত্রে সেটাই হলো খবর। বাংলা তো বটেই, সর্বভারতীয় ইংরাজি এবং হিন্দি গণমাধ্যমেও ছাপা হলো 6 জনের মৃত্যু, শান্তিপূর্ণ আন্দোলনের সহিংস হয়ে ওঠার খবর। 18ই জুলাই টাইমস অফ ইন্ডিয়ার শিরোনাম বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স অ্যাট দ্য রিসিভিং এন্ড অফ কোটা ব্যাকল্যাশ। ইন্ডিয়ান এক্সপ্রেসের 3 কলাম শিরোনাম ভায়োলেন্স ওভার গভর্নমেন্ট জব কোটা, বাংলাদেশ আর্জেস অল ইউনিভার্সিটিজ টু ক্লোজ। প্রতিবেদনের সঙ্গে ছাপা হয় এপির পাঠানো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জমায়েতের ছবি। নিহত ব্যক্তিদের 6টা কফিনের সামনে দাঁড়িয়ে কোটা আন্দোলনকারীদের
প্রতীকী জানাজার ছবি। 19শে জুলাই থেকে পশ্চিমবঙ্গের কাগজগুলোয় বাংলাদেশ চলে আসে একেবারে প্রথম পৃষ্ঠায়। সর্বভারতীয় দৈনিকে বের হতে থাকে একাধিক স্টোরি। টানা 5 দিন ধরে সেই অবস্থান অপরিবর্তিত থাকে। 19শে জুলাই আনন্দবাজারের লিড 5 কলাম জুড়ে শিরোনাম, ছাত্র পুলিশ সংঘর্ষ তুঙ্গে, আলোচনার প্রস্তাব খারিজ, বন্ধ ইন্টারনেট। মূল শিরোনাম, বাংলাদেশে হত 32। 5ম কলামে ঢাকার মর্গে নিহত ছেলেকে দেখে মায়ের আহাজারির হিউম্যান স্টোরির হেডিং, চাকরি না হয় না দিবি, কিন্তু ছেলেটাকে মারলি কেন। সেদিনই আনন্দবাজারের সম্পাদকীয় শিরোনাম ক্ষোভাগ্নি। তাতে লেখা হয়, মত বৈষম্য যত দূরই হোক না কেন, উভয় পক্ষই যদি হিংসার আশ্রয় নেয় এবং সেই হিংসা যদি সীমা ছাড়িয়ে যায়, তাহলে সাধারণ মানুষের দুর্দশার আর শেষ থাকে না। সুতরাং জনকল্যাণের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত প্রশাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলনেই ফিরে যেতে হবে এবং প্রশাসনের তরফেও অহিংস পথেই সেই জন আন্দোলনের মোকাবিলা করতে হবে। সম্পাদকীয়তে একথাও লেখা হয় যে ক্রোধের বিস্ফোরণ এতটা লাগাম ছাড়া হয়ে গেল কোন নেতৃত্বের উস্কানিতে, তা অবশ্যই জানা জরুরি। সংবাদ প্রতিদিন পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়, এই আন্দোলনের সঙ্গে অনেকে 90-এর দশকের গোড়ায় ভারতের মণ্ডল কমিশন বিরোধী আন্দোলনের মিল খুঁজে পাচ্ছে, কিন্তু সেই আন্দোলনকে ভাঙার রাজনৈতিক কৌশল হিসাবে তৎকালীন শাসক দল পাল্টা আক্রমণের রাস্তায় কিন্তু যায়নি। এক্ষেত্রে শান্তিপূর্ণ আন্দোলনকে ভয় দেখিয়ে দমিয়ে দিতে ছাত্রলীগকে রাস্তায় নামানো আওয়ামী লীগের পক্ষে কার্যত বুমেরাং হয়ে গিয়েছে। 19শে জুলাই হিন্দুস্তান টাইমসের বিদেশ পৃষ্ঠার 1/4 জুড়ে বাংলাদেশ, শুধুই বাংলাদেশ, ছবি, লেখা এবং গ্রাফিক্সে বাংলাদেশ। শিরোনাম, স্টেট টিভি হেডকোয়ার্টার্স সেট অন ফায়ার অ্যাজ ডেথ টোল রাইজেস টু 32। গ্রাফিক্সে ছাত্ররা কেন বিক্ষোভের পথে। পরের দিন 20 জুলাই ইন্ডিয়ান এক্সপ্রেসের এক্সপ্লেন্ড সেকশনের অর্ধেক জুড়ে কোটা বিশ্লেষণ। বাংলাদেশে কোটার ইতিহাস, আদালতের নির্দেশ, সংবিধানের বৈধতা এবং কোটা নিয়ে বিভিন্ন সময়ের রাজনৈতিক সিদ্ধান্ত, দেশের অর্থনীতির হাল এবং বেকারত্বের সমস্যা নিয়ে দীর্ঘ প্রতিবেদন। নিবন্ধের একেবারে শেষে রাজাকার বৃত্তান্ত। কোনো রকম অভিমতের মধ্যে না গিয়ে কোটা আন্দোলনের ইতিবৃত্ত তারা তুলে ধরে। 20, 21 এবং 22 জুলাই দেশের সব ভাষাভাষী কাগজের প্রথম পৃষ্ঠা ছিল বাংলাদেশের দখলে। নিহত মানুষের সংখ্যা 32 থেকে বেড়ে 75, তারপর 123 হয়ে যাওয়া, সেনা নামানো, কারফিউ, দেখামাত্র গুলির নির্দেশের খবরের পাশাপাশি ভারতীয় শিক্ষার্থী এবং অন্যদের উদ্ধারের কাহিনী সর্বত্র, ভারতীয় সংবাদ মাধ্যমে সর্বত্র। বাংলা কাগজে সেই সঙ্গে ছাপা হতে থাকে প্রাণ হাতে পালিয়ে আসা এবং উদ্ধার পাওয়া মানুষের রোমহর্ষক কাহিনী। হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রথম পৃষ্ঠা জুড়ে ছাপা হতে থাকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ড খণ্ড সংঘর্ষের ছবি, সেনা টহল, আটকে পড়া ভারতীয়দের জন্য সরকারি উদ্বেগ এবং উদ্ধারের খবর। এই এতদিন ধরে ভারত সরকারের তরফ থেকে একটাও মন্তব্য করা হয়নি। একবারের জন্যেও মৃত্যুহার নিয়ে উদ্বেগ প্রকাশও করা হয়নি। ভারত যে চিন্তিত সেটুকু পর্যন্ত বলা হয়নি। স্বাভাবিক কারণেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই বিষয়ে উঠে আসে একাধিক প্রশ্ন। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের একটাই জবাব, বাংলাদেশে যা চলছে, বাংলাদেশে যা ঘটছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। স্পষ্টতই বোঝা যায় নানা কারণে ভারত অতিরিক্ত সতর্ক। দুদেশের সোনালী সম্পর্ক সত্ত্বেও বাংলাদেশে ভারত বিরোধিতার বহর, ব্যাপ্তি এবং প্রবণতা বেড়ে যাওয়া, কোটা আন্দোলনকারীদের মধ্যে থেকে ভারত বিরোধী স্লোগান ওঠা নিয়ে ভারত বিব্রত। অতি সতর্কতার কারণও সেটাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সুপ্রিম কোর্ট কোটার পরিমাণ 7% নামিয়ে আনার সিদ্ধান্ত জানানোর সময় থেকে। 22শে জুলাই সেই খবর স্থান পায় ভারতের সব কাগজের প্রথম পৃষ্ঠায়। সেদিনই দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় কে ভরদ্বাজ ইন্ডিয়ান এক্সপ্রেসে উপসম্পাদকীয় নিবন্ধে কোটা ইতিবৃত্ত বর্ণনা করে লেখেন, হাসিনা সরকার মনে করে তাদের উচ্ছেদ করাই এই কোটা আন্দোলনের উদ্দেশ্য, কিন্তু এটাও ঠিক বেকারত্ব বাংলাদেশে উদ্বেগের পর্যায়ে পৌঁছেছে। তবে রাজনৈতিক মতপার্থক্য প্রকাশের জন্য
সহিংসতার আশ্রয় গ্রহণ সে দেশের স্থিতিশীলতাকেই নষ্ট করবে। হাসিনার উপর্যুপরি চতুর্থ জয় বাংলাদেশকে তুলনামূলকভাবে রাজনৈতিক নিরাপত্তা জুগিয়েছে এবং এর ফলে অর্থনৈতিক সুরাহাও পাওয়া গিয়েছে। 2026 সালে তারা মধ্য আয়ের দেশ হতে চলেছে। এই সন্ধিক্ষণে বেকারত্বের সমস্যা সতর্কভাবে মেটানো দরকার। সংস্কারের রাস্তায় হাঁটতে গেলে দেশকে বৃহত্তর সংলাপের সংস্কৃতি গড়ে তুলতে হবে। একই দিনে ইন্ডিয়ান এক্সপ্রেসের সম্পাদকীয় শিরোনাম ঢাকাজ গ্রিম টেস্ট। তাতে আদালতের রায়কে নিরাময় স্পর্শের ছোঁয়ার জন্য ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। লেখা হয়, বিরোধীদের সমালোচনা করলেও হাসিনা সরকার সাম্প্রতিককালের রাজনৈতিক এবং অর্থনৈতিক বিচ্যুতিগুলো উপেক্ষা করতে পারে না। বিশেষ করে ছাত্র সমাজের অসন্তোষ উপেক্ষা করতে পারে না। মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সংরক্ষণ বিতর্কিত জানিয়ে সম্পাদকীয়তে লেখা হয়েছে, হাসিনা সরকার পরিস্থিতির মোকাবিলা ঠিকমতো করতে পারেনি। ক্ষোভ তাতে বেড়ে গিয়েছে। বাংলাদেশ এশিয়ার দ্রুততম অর্থনীতির দেশ, কিন্তু তা আকাঙ্ক্ষিত কর্মসংস্থান দিতে পারেনি। দুর্নীতির অভিযোগ এবং হাসিনার কর্তৃত্ববাদী চরিত্র ক্ষোভ বাড়িয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে মৌলবাদীদের যোগদান ভারতের পক্ষে বিশেষ উদ্বেগের। সে দেশে ভারত বিরোধী মনোভাব নতুন নয়, কিন্তু তা কখনো সীমা ছাড়ায়নি। এই জনরোষ যাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলে না ছড়ায়, সেজন্য নরেন্দ্র মোদীকে সচেষ্ট হতে হবে। 22 জুলাই টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয় বাংলাদেশকে নিয়ে ডিস্টার্বিং ইন ঢাকা শিরোনামে বলা হয়, হাসিনার বাইরেও ভারতকে চিন্তা করতে হবে। হাসিনার বাইরেও ভারতকে চিন্তা করতে হবে। সম্পাদকীয়তে লেখা হয়, আজকের বাংলাদেশ যা দেখছে তা কোটা রাজনীতি, বিরোধী রাজনীতির স্থানাভাব এবং সরকারের কর্তৃত্ববাদী চরিত্র বৃদ্ধির প্রাণঘাতী সমন্বয়। পরিস্থিতি বর্ণনার পর সম্পাদকীয়তে লেখা হয়, আন্দোলনকারীদের রাজাকারের সঙ্গে তুলনা করা ঠিক হয়নি। তার সঙ্গে যুক্ত হয়েছে ক্রমবর্ধমান কর্মহীনতার সমস্যা। হিংসাত্মক কোটা আন্দোলনের সঙ্গে ভারতের পরিচয় আছে, কিন্তু বাংলাদেশের মতো এত খারাপ হাল ভারতের হয়নি। বাংলাদেশের সমস্যা হলো তারা গণতন্ত্রের প্রাথমিক শর্তগুলো পূরণ করতে পারেনি। কার্যকর বিরোধী পক্ষ নেই সেখানে, নির্বাচনও অবাধ নয়, বিচার ব্যবস্থাও স্বাধীন নয়। এতে আরও লেখা হয়, আওয়ামী লীগের বিরুদ্ধে জনরোষ ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। আওয়ামী উত্তর বাংলাদেশ পাকিস্তানের ইশারায় চালিত হোক, ভারত তা নিশ্চিতভাবেই চাইবে না। ভারতের উচিত বাংলাদেশের সব রাজনৈতিক মতাবলম্বীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। মোদ্দা কথা হচ্ছে, বাংলাদেশের কোটা আন্দোলন ভারতের গণমাধ্যমকেও নতুনভাবে ভাবতে শেখাচ্ছে। একদম শেষে বলি, বদলে যাওয়া সময় প্রতিদিন সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে, প্রতিবেশী বাংলাদেশের হালফিলের ঘটনা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে। গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।